দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো। সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ কর্তৃক অনলাইন ভিডিও ক্লাসে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও সুস্বাগত। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর আরেকটি নতুন কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটি হচ্ছে 2 বিঘা জমি। রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটি কবিতা। যদি আমরা এই কবিতাটি এর আগে পড়েছিলাম, তো আজকে আমরা সেই কবিতাটি বিস্তারিত আরো সুন্দরভাবে উপস্থান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা সকলে অবশ্যই যখন ক্লাসটিতে জয়েন করবে বা দেখবে, তখন অবশ্যই সকালের সামনে বইটি যেন থাকে, তোমরা বইটি হাতে নিয়ে নাও। তো আমরা 2 বিঘা জমির আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জানবো। আমি বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করছো। তাহলে 2 বিঘা জমি কবিতাটি কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা যদিও সকলে জানি, তারপর আজকে আবার বলা। 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে, এবং আমি যেটি আলোচনা করার আগে আরেকটু বলি, সেটি হচ্ছে আমাদের কিন্তু কবির জন্ম মৃত্যু সাল কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সাল বলেছি? 1861 খ্রিস্টাব্দে, আর বাংলা হচ্ছে 1268 বঙ্গাব্দ। আমি বোর্ডের সংক্ষিপ্ত আকারে লিখছি। জন্ম হচ্ছে 1800 মানে ইংরেজি যেটি সাল, আর বাংলাটা হচ্ছে 1268 বঙ্গাব্দ। তারপরে মৃত্যুটা দেখো, মৃত্যু হচ্ছে 1941, আর বঙ্গাব্দ হচ্ছে 1348। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে ইংরেজি সাল যেটা, সেটা হচ্ছে 1861 সাল, এবং বঙ্গাব্দ হচ্ছে 1268 বঙ্গাব্দ, 25শে বৈশাখ। তারপর দেখো 1941 সাল, মৃত্যু সাল হচ্ছে ইংরেজি 1941 সাল, এবং বঙ্গাব্দ হচ্ছে 1348, এটা হচ্ছে বঙ্গাব্দ 1348 বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করে। তারপরে দেখো আমাদের বইয়ে তার সময় অনেক বিস্তারিত রয়েছে, তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো তুলে ধরছি। তারপর দেখো 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়া মহাদেশের সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে কত সালে বলেছি? 1913 সালে। 1913 সালে, এবং গীতাঞ্জলি কাব্যের জন্য, যে গীতাঞ্জলি কাব্যটি মূলত ইংরেজিতে অনূদিত হয়েছিল, তো ইংরেজি অনুদিত গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়াদের মধ্যে সর্বপ্রথম কি পেয়েছে? নোবেল পুরস্কার পেয়েছে। তারপর তাহলে আমাদের এখান থেকে 3টি সাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ: জন্মসাল, মৃত্যু সাল, এবং আরেকটি বলেছি কি যে তিনি কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন, এটি। তাহলে আমরা 3টি সাল অবশ্যই গুরুত্ব সহকারে করব। তারপর দেখো কবি পরিচিতি থেকে পড়ার পর আমরা এখন তোমার 2 বিঘা জমি এই কবিতার বিস্তারিত একটু আলোচনা করব। আসলে এই কবিতাটার মূল ভাব কি বা কাহিনী কি, আর তার আগে যেটা বলার প্রয়োজন সেটি হচ্ছে এটি একটি কাহিনী কবিতা। প্রশ্ন আসতে পারে যে 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের কবিতা? তাহলে এটি একটি কিন্তু কাহিনী কবিতা, মানে কাহিনীমূলক কবিতা। তো আমরা এখন কবিতায় চলে যাচ্ছি। তো কবিতার মূল বিষয়টা কি, এখন আমরা সেটা আলোচনা করছি। তো 2 বিঘা জমির মধ্যে আমরা এখানে চরিত্র দেখতে পাচ্ছি। সর্বপ্রথম মানে যাকে নিয়ে এখানে মানে 2টি চরিত্র মূলত এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উপস্থাপন করেছেন প্রধান চরিত্র হিসেবে। একটি হচ্ছে তোমার শাসক, আর একজন শাসকের কাছ থেকে হচ্ছে শোষিত। মানে এই দুটি প্রেক্ষাপট এখানে আমরা দেখতে পাচ্ছি। তো শাসকের জায়গায় যে আছে সে হচ্ছে জমিদার, এবং যে শোষিত হচ্ছে, শোষণ হচ্ছে, সে হচ্ছে উপেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপেনের মানে যতটুকু জায়গা জমি ছিল সবই সে হারিয়েছে। জমিদারের কাছে বিভিন্ন ছিল বন্ধক দিয়ে, মানে খাজনা আদায়ের যে বিষয়টি, তার কারণে সে বিভিন্ন জমি হারিয়েছে। তো সে তার সম্বল ছিল মাত্র 2 বিঘা জমি। তো সেই 2 বিঘা জমি সে আঁকড়ে বেঁচেছিল পিতৃপুরুষের, তার সেটি একটি স্মৃতি বিজড়িত একটি সম্পত্তি, মাত্র 2 বিঘা জমি। তো শেষ পর্যন্ত জমিদার তার জায়গা মানে বাড়ানোর জন্য সে উপেনের সেই 2 বিঘা জমির প্রতি তার কি করে নজর পড়ে, এবং সে উপেনের কাছ থেকে সেই 2 বিঘা জমিও কেড়ে নেয়। উপেন যখন দিতে চায় না, তখন সে সেই 2 বিঘা জমিটি উপেনের কাছ থেকে কেড়ে নেয়, এবং মামলা করে, উপেনের বিরুদ্ধে মামলা করে জোর জবরদস্তি করে তার কাছ থেকে সেই 2 বিঘা জমিটি মূলত ছিনিয়ে নেয়। তারপরে উপেন সেই জায়গা হারানোর পর সে মূলত মানে সে তার গ্রাম ছেড়ে চলে যায়, পাগল বেশে সে
ঘুরে ফিরে করে। তো কিছুদিন পর মানে কতদিন পর সে কি করে তার গ্রামে আবার ফিরে আসে। তো সে গ্রামে ফিরে এসে তার সেই পিতৃপুরুষের যে চিহ্ন, সেই চিহ্নটি সে কোনো কিছুই বুঝতে পারে না। তার মানে সেটা কোনো চিহ্ন থাকে না, একদম নিশ্চিহ্ন হয়ে যায় তার সেই জায়গাটি। কিন্তু তার সেই জায়গায় তার একটি আম গাছ ছিল, সে তার আম গাছটি দেখে বুঝতে পারে এটি হচ্ছে তার সেই স্মৃতিবিজড়িত সেই 2 বিঘা জমি। তারপর সে কি করে, সে আম গাছের নিচে বসে যখন একটু চারপাশের দিকে তাকিয়ে তার সেই শৈশবকালের স্মৃতিগুলো সে যখন মনে করতে নেয়, ঠিক সেই সময় ঝড়ের সময় হঠাৎ করে বাতাস আসে এবং বাতাসের সময় সেই আম গাছ থেকে দুটো আম পড়ে তার সামনে। সে তার আম দুটো জননীর স্নেহ মনে করে, অর্থাৎ মায়ের যে স্নেহ, সে স্নেহ মনে করে সে আম দুটি সে তুলে নেয়। ঠিক সেই সময়ই আরেকটি ঘটনা অভিভূত হয় আমরা দেখতে পাই। ঠিক সেই সময়ই মালি ছুটে আসে, জমিদার বাড়ির যে মালি আছে সে মালিক ছুটে আসে এবং ছুটে এসে উপেনকে চোর মনে করে, চোর বলে তাকে জমিদারের কাছে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এবং উপেন যখন জমিদারের কাছে সেই আম দুটি ভিক্ষা চায়, তখন জমিদার তাকে চোর বলে, মানে চোর সাধু বেশি এরকম কিছু একটু বলে তাকে কি করে অপবাদ দেয়, চোরের অপবাদ দেয়। তো চোরের অপবাদ দেওয়ার পর তো এখানে মূলত তোমার কবিতাকে শেষ করা হয়, তাকে চোরের অপবাদ দিয়ে শেষ করা হয়। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কি বোঝাতে চেয়েছে? আমরা তো কবিতার এই কাহিনীটা বুঝলাম, মূল ভাবটি বুঝলাম, তাহলে এখানে মূলত কি বোঝাতে চেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর? এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাতে চেয়েছে এটাই যে আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা অন্যের মানে সাধারণ জনগণের সম্পদ নিয়ে নিজেকে প্রভাবশালী করে গড়ে তোলে এবং সাধারণ জনগণের সম্পদ, সাধারণ মানুষের সম্পত্তি নিয়ে নিজের সম্পদ বানিয়ে নিজেকে কি করে প্রভাবশালী বৃত্তের মধ্যে অহংকারে নিজেকে ফুটিয়ে তোলে এবং সে কি করে নিজেদের মধ্যে থেকে সে মানবতাটাকে হারিয়ে ফেলে এবং নিজেদেরকে সমাজের মধ্যে বৃত্তশালী বলে পরিচয় দেয়। অর্থাৎ এখানে আমরা আরেকটু যদি ক্লিয়ার ভাবে যদি বলতে চাই, সেটি হচ্ছে মূলত শাসক এবং শোষণের যে বিষয়টি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা এই কবিতা পড়ে যেটি শিখতে পারবে, অর্থাৎ পাঠের উদ্দেশ্য সেটি হচ্ছে এই কবিতাটি পড়ে শিক্ষার্থীরা শাসক এবং শোষণের মানে শাসকদের অন্যায়ের বিরুদ্ধে নিজেদেরকে কি করে তুলবে, সোচ্চার করে তুলবে এবং বুঝতে পারবে যে শাসকরা কিভাবে গরিবদেরকে শোষণ করে যাচ্ছে এবং গরিবদের প্রতি তোমাদের সহমর্মিতা জেগে উঠবে। এটি হচ্ছে পাঠের উদ্দেশ্য। আমি আবারও বলছি, এই কবিতা পড়ে শিক্ষার্থীদের মনে শাসকদের যে গরিব সাধারণ মানুষদের প্রতি যে শোষণ সেই বিষয়টি বুঝতে পারবে এবং গরিবদের প্রতি অর্থাৎ দরিদ্রদের প্রতি নিজেদের সহমর্মিতা জেগে উঠবে। এটি হচ্ছে পাঠের উদ্দেশ্য। তা আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ বলবো, আমাদের তোমরা সবাই বইটি হাতে নিয়ে নাও। পৃষ্ঠা নম্বর হচ্ছে 91 পৃষ্ঠায় আমরা অনুশীলনের কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আলোচনা করছি। দেখো প্রথমে আছে তোমার বিঘে শব্দটির অর্থ হচ্ছে বিঘা শব্দের মূলত চলিত রূপ এবং দেখো এখানে আছে যে 20 কাঠা অর্থাৎ 14,400 বর্গ ফুট বা 1334 বর্গমিটার পরিমাণ জমি। অনেক সময় আমাদের এভাবে পরিমাণটা উল্লেখ করে আসে। তারপর দেখো আছে ভূস্বামী শব্দের অর্থ হচ্ছে অনেক জমির মালিক বা জমিদার। এখানে আমাদের কবিতার মধ্যে জমিদারকে ভূস্বামী বলে উল্লেখ করেছে। তারপরে আছে দেখো দীঘে শব্দের অর্থ হচ্ছে দৈর্ঘ্যে। আছে পানি শব্দের অর্থ হচ্ছে হাত। তাহলে এই পানি বানাটা আমরা সকালে খেয়াল করছি, পানি বানাটা কি রকম? পানি বানাটা হচ্ছে ও আকার বা মূর্ধন্য ন রসিকার নি পানি। এই পানি শব্দের অর্থ হচ্ছে কি হাত। তারপরে দেখো আছে বক্ষে জুড়িয়া পানি অর্থাৎ বক্ষে জোর হাত রেখে অনুনয় করা বা মিনতি করা। সপ্তপুরুষ পূর্ববর্তী তোমার 7 বংশধর বা প্রজন্ম। তারপরে আছে দেখো লক্ষ্মী ছাড়া দুর্ভাগা বা ভাগ্যহীন। আছে ক্রূর শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর। ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে আদালতের হুকুম বা নির্দেশনামা। ক্ষত শব্দের অর্থ হচ্ছে ঋণপত্র। তারপরে আছে দেখো কাঙাল শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব। তারপরে বিশ্বলিখিত অর্থাৎ গোটা দুনিয়া বা সমগ্র পৃথিবী। ধাম শব্দের অর্থ কি তীর্থস্থান। ভূধর শব্দের অর্থ হচ্ছে পর্বত বা পাহাড়। তারপরে আছে দেখো ললাট, আমরা জানি ললাট শব্দের অর্থ হচ্ছে কপাল। তারপরে রয়েছে সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। আচ্ছা, তারপর সবার শেষে যেটি আছে দেখো লোভিল শব্দের অর্থ হচ্ছে
এবং বিস্তারিত যেগুলো রয়েছে সেগুলো করে নিবে। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে আমি বলিনি, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিত্রা কাব্যগ্রন্থ রয়েছে, মূলত সেই চিত্রা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি সংকলন করা হয়েছে। আমাদের এমসিকিউ এইভাবে আসে যে 2 বিঘা জমি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তাহলে 2 বিঘা জমি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে চিত্রা কাব্যগ্রন্থ রয়েছে সেই চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই কবিতার বিস্তারিত আলোচনা। তোমরা অবশ্যই নিজেদের বাসায় কবিতাটি ভালো করে পড়ে নিবে এবং এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো সেগুলো করে নিবে। আমি মূল বিষয়টি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আশা করছি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই বাসায় থাকো, নিরাপদে থাকো এবং পড়াশোনাটা চালিয়ে যাও সুন্দর মতো, যেন নিজেদের দক্ষতা, নিজেদের সুন্দর যে উপস্থাপন সেই বিষয়গুলো যেন তোমাদের অ্যাসাইনমেন্টে যেন ফুটে ওঠে। তোমাদের এখন অ্যাসাইনমেন্ট চলছে, তো আশা করবো তোমরা সেই সুন্দরভাবে দক্ষতা নিয়ে সেই অ্যাসাইনমেন্টের উপর সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।